দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। তৈরি পোশাক খাতে সাম্প্রতিক অস্থিরতায় কর্মহীন লক্ষাধিক শ্রমিক, বন্ধ 50 কারখানা, সচল নিয়ে অনিশ্চয়তা। রেল ধর্মঘটের প্রথম দিন সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা। আটকে পড়া রেল যাত্রীদের সেবা দিতে বিআরটিসির বাস চলাচল গুরুত্বপূর্ণ রুটগুলোতে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। তৈরি পোশাক খাতে সাম্প্রতিক অস্থিরতায় কর্মহীন হয়েছেন লক্ষাধিক শ্রমিক। শুধু গাজীপুরে স্থায়ী অস্থায়ীভাবে বন্ধ হয়েছে 50টি পোশাক কারখানা। বিগত সরকারের সময় শ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় অস্থিরতা বেড়েছে মৎ শ্রমিক নেতাদের। আর মালিকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে কারখানা খুলবেন না তারা। ফারদিন ফেরদৌসের সহযোগিতায় একরামুল ইসলাম খানের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তৈরি পোশাক খাতে বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জে শতাধিক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। শিল্প পুলিশের তথ্য বলছে, শুধু গাজীপুরে 40টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। অস্থায়ী বন্ধ রয়েছে আরও 10টি পোশাক কারখানা। ল্যাভেন্ডার গার্মেন্টসের ভেতরের চিত্র এটি। কম্পিউটার, চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কর্মকর্তাদের মারধর করে বের করে দিয়ে লুটপাটও চালানো হয়েছে। একই অবস্থা মাহমুদ গার্মেন্টসেও। প্রতিষ্ঠানটি ডিএমডিকে শ্রমিকেরা এমনভাবে মারধর করে যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পোশাক খাতে বিগত 5 মাসের অস্থিরতায় কর্মহীন হয়েছেন লক্ষাধিক শ্রমিক। এর মধ্যে শুধু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি কারখানা বন্ধ হওয়ায় 45,000 শ্রমিক কর্মকর্তা বেকার হয়ে পড়ে। এসব শ্রমিকেরা খাবার খরচ, বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। দ্রুত সময়ে কারখানা খুলে দেওয়ার দাবি তাদের। এখন প্রতিষ্ঠান খুলবে কি খুলবে না আমরা এখন বলতে পারি না। এখন আমাদের মনে করেন যে বাসা ভাড়া, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। স্কুলে বেতন দিতে হয়, রুম ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, তাহলে আমরা কেমনে চলবো? বিগত আওয়ামী সরকারের রাজনীতির সাথে জড়িত কারখানা মালিকেরাই সবচেয়ে বেশি বিপাকে। স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে তারা শ্রমিকদের ব্যবহার করেছেন, এমন অভিযোগ শ্রমিক নেতাদের। মালিকদের কৃতকর্মের দায়ে শ্রমিকদের বেকার করে দেওয়ার বিরোধিতা করেন তারা। এইখানে অনেক ধরনের পলিটিক্স চলতেছে বাংলাদেশে। সেই পলিটিক্সকে হাল হলো শ্রমিকরা, সেই হালটাকে বন্ধ করতে হবে। এই হালটাই বন্ধ করতে হবে এবং শ্রমিকরা বিভ্রান্তিকর তথ্য, ভুল তথ্য নিয়ে যেন তারা কোনো কিছুতে না আগায়। আমি বলবো এটা বিকেমির সাথে সরকারের অবশ্যই একটা দুতোয়ালির দরকার আছে, যে এই 1 লক্ষ শ্রমিককে অন্যান্য কারখানায় ক্রমান্বয়ে চাকরিতে ফিরিয়ে নেওয়া যায় কিনা। এদিকে কারখানা মালিকেরা বলছেন, বিদেশি শক্তির যোগসাজশে তৃতীয় পক্ষ এই সহিংসতার পেছনে দায়ী। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের দায়, গ্যাসের মূল্য বৃদ্ধি, শ্রমিকদের সহিংস মনোভাব ও 9% ইনক্রিমেন্ট দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানায় ফিরতেও পারছেন না তারা। তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এই আইন শৃঙ্খলার এই জায়গাটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। যদি এই জায়গায় যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে এই গার্মেন্টস সেক্টরের সামনে আরও অনেক কঠিন সময় পার করতে হবে। যেদিন থেকে আমাদের গ্যাসের মূল্য বাড়ানো হইল, ওই দিন থেকেই গ্যাসের সংকটটা আরও প্রকট আকার ধারণ করলো। এবং যেখানে আমাদের সাথে কথা ছিল যে মূল্য বৃদ্ধি হলে পরে আমাদের তা আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবে, উল্টাটা হয়েছে। তখন আরও সংকটটা বেড়েছে এবং এখনো সেই সংকট। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে দেশটি থেকে রপ্তানি হয় $38 বিলিয়ন পণ্য। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। রেলের চাকা বন্ধের প্রথম দিন সারা দেশে কোনো ট্রেন চলেনি, ফলে ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। অচলাবস্থা নিরসনে প্রথমে কমলাপুর রেল স্টেশন, পরে প্রধান কার্যালয় রেল ভবনে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসে কর্তৃপক্ষ। সেখানে কোনো সমাধান আসেনি। সব দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রেন না পেয়ে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালায়। রেল পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে সারা দেশে রেল চলাচল। এসে দেখি ট্রেন ফাঁকা, মানে ট্রেন নাকি যাবে না, আন্দোলন চলতেছে কিসে আমি তো আর জানি না যে এরকম আন্দোলন। আমি আসছি হচ্ছে মোহাম্মদপুর থেকে। 3 ঘন্টা যাবত আসছি এখানে, আর 1 ঘন্টা দেখবো, দেখে তারপরে বাসে চলে যাব। এখন তো অনেক বিড়ম্বনায় পড়লাম, বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে।
যখন এরকম একটা আন্দোলন হইতেছে তো কালকে টিকিটটা নাও বিক্রি করতে পারতো। ট্রেনের গার্ড, চালক সহ যেসব স্টাফ দিনে 8 ঘন্টার বেশি কাজ করেন তারা ব্রিটিশ আমল থেকেই বেশি কাজের জন্য আলাদা ভাতা পেতেন। 2022 সালে সেসব সুবিধার কিছু কিছু বাতিল হয়, যা ফিরে পেতে চাইছেন কর্মীরা। ছিল আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। যেটা মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, আমাদের আশ্বাস মেনে নেওয়ার পরেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমূলক। রেল চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়। সকালে কমলাপুর স্টেশনে গিয়ে রেল উপদেষ্টা বলেন, যাত্রীদের জিম্মি করে আন্দোলন কাম্য নয়, দাবি মানা না মানা নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর। কম জনবল দিয়ে তারা বেশি সংখ্যক তারা সেখানে ডিউটি করছেন। উপদেষ্টা মহোদয়কে বলবো, এটা অন্য কোনো জায়গায় বিবেচনা না করে শ্রমিকরা কথা বলতে রাজি আছে, আপনি সময় দেন। আশা করি আপনি কথা বললে খুব অল্প সময়ের অবরোধটা উত্তরে যাবে। আমরা সময় দিতে সবসময় প্রস্তুত। আমাদের যে রেলের যে ডিজি, উনি এখন দেশের বাইরে আছেন, তো উনি আগামীকালকে চলে আসবেন। আমি আগামীকাল থেকে যে কোনো সময় তাদের সময় দিতে রাখবো। অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। বেলা 11:30টায় কমলাপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা, তবে আসেনি কোনো সমাধান। রেল, অর্থ মন্ত্রণালয় এবং যারা আজকে ধর্মঘট ডেকেছে, এই তিনজন মানে এই তিনটা পার্টি যদি একসাথে বা তিন পক্ষ যদি একসাথে বসে, তাহলে একেবারে আমি মনে করি যে 1 ঘন্টার ভিতরে সমাধান হওয়া সম্ভব। শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রেল ভবনে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে। পরে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস জানান, অচলাবস্থা নিরসনে কাজ চলছে। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম, শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানব। তবে এর আগে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মানা হলেও সব দাবি মানা সম্ভব না। সারা দেশে প্রতিদিন 300টি ট্রেন বিভিন্ন গন্তব্যে চলাচল করে। 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। তার আগে এই সমস্যার সমাধান না হলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। নিয়াজ মোরশেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আটকে পড়া রেল যাত্রীদের জন্য বিআরটিসির বাস চালু করেছে রেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে দেওয়া হয়েছে এই সার্ভিস। ট্রেনের টিকিট কাটা যাত্রীদের পাশাপাশি যাদের টিকিট ছিল না, তারাও নিয়েছেন বিশেষ এ সেবা। দুর্ভোগ হলেও এ ব্যবস্থায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। দুপুর 1:30টার ট্রেনে চাপাই নবাবগঞ্জে যাওয়ার কথা হাবিবুর রহমানের, কিন্তু কমলাপুর স্টেশনে এসে জানতে পারলেন অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ। গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মুখে জানতে পারলেন ট্রেনের বদলে বাসে যাওয়া যাচ্ছে। খানিকটা স্বস্তি মিললেও কিভাবে সেই বাস পাবেন, কখন ছাড়বে বাস, তা নিয়ে আবারও সেই দুশ্চিন্তা। এখন বললো যে ওনারা বাস দিবে, কিন্তু একটু পরে বললো যে বাস দিব না। সেক্ষেত্রে আমাদের উপায়টা কি, সেটা ক্লিয়ার করতে হবে। 10-এর ঊর্ধ্বে যদি যাত্রী হয় তা আমরা দিচ্ছি, তাহলে আমরা এখন 20 জনের বেশি হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, বাস আমি লাগাইতে বলে দিয়েছি আমি যে রাজশাহীর বাস উনি বলেছেন, আমরা বিশ্বাস করি। অবশেষে বাস আছে এবং তা কিছুক্ষণ পর ছাড়ছে, এমন খবরে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাবিব সহ ওই রুটের বেশিরভাগ যাত্রীরা। এখন যখন বললো যে না বাস সার্সি ডিপো থেকে আসতেছে, এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওনারা বললেন যে বাস দিচ্ছি, যাচ্ছি ইনশাল্লাহ, যদি পেয়ে যাই, যেতে পাই তাহলে একটা স্বস্তি আসবে। সারা দেশে ট্রেন বন্ধ থাকায় বিকল্প হিসেবে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বিআরটিসি বাসের ব্যবস্থা করে রেলওয়ে। সকাল 10টার পর থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এসব বাস। আমার মতো হাজার হাজার সাধারণ জনগণ এসে ভোগান্তির শিকার হচ্ছে, তাই না? তাহলে তাদের খাওয়া নাই, দাওয়া নাই, আবার বাথরুমটা পর্যন্ত খোলে নাই। আমরা এই পর্যন্ত অনেকগুলো গাড়ি ছাড়ছি আর আমাদের গাড়ি চলমান আছে। ট্রেনের টিকিট দেখিয়ে বিআরটিসি বাসের এই বিশেষ সেবা নিচ্ছেন যাত্রীরা। যাদের টিকিট ছিল না তারাও ট্রেনের ভাড়া দিয়ে পেয়েছেন এই সেবা। তবে ভোগান্তির অভিযোগ আছে অনেকের। যখন শুনলাম যে বাসে ব্যবস্থা আছে তা একটু চিন্তামুক্ত। আমি হচ্ছে 10টা 5-এ ফ্লাইটে আসছে কক্সবাজার থেকে। এখন হচ্ছে স্টেশনে থেকে সিএনজি চড়ার পরে শুনছি যে স্টেশনে হচ্ছে আন্দোলন চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যাত্রীর চাহিদার উপর নির্ভর করে রুট ভিত্তিক একের পর এক বাস ছেড়ে যাচ্ছে।
আমরা বাসের যে ভাড়াটা বেশি থাকে সেটা নিচ্ছি না, আমরা ট্রেনে যে টাকার মূল্যটা ওই মূল্যতেই আমরা গাড়ি পাঠাচ্ছি। বাসের রুট আর ট্রেনের রুট তো মানে মিল নেই, দুইটা রুট তো হচ্ছে ভিন্ন, তো আমরা হচ্ছে যাত্রী চাহিদার ভিত্তিতে হচ্ছে বাসগুলো হচ্ছে ছাড়তেছি। কমলাপুর ছাড়াও বিমানবন্দর স্টেশন থেকেও নির্ধারিত জেলাগুলোতে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছরে 50 লাখ টাকা পর্যন্ত লেনদেন মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সেই সাথে সকল পণ্যে বর্ধিত ভ্যাট হার প্রত্যাহারের পাশাপাশি ভ্যাট আদায়ের প্রক্রিয়াকে আরও সহজ করার পরামর্শ তাদের। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করেছে সরকার, যার আওতায় রয়েছে দোকান ব্যবসায়ীরাও, যেখানে বলা হয়েছে বছরে 30 লাখ টাকার বেশি লেনদেন করলে ভ্যাট দিতে হবে। এতদিন যা ছিল 50 লাখ টাকা, অর্থাৎ 20 লাখ টাকা কমিয়ে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা হয়েছে। যদিও উদ্যোক্তাদের দাবি 50 লাখ টাকা লেনদেন করা ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার। সকল পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার পূর্বক 50 লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাট মুক্ত রেখে সিটি কর্পোরেশনের, পৌরসভা, শপিং মলে অবস্থিত দোকান সহ সকল দোকানের ক্ষেত্রে কার্যকর করার দাবি করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বছরে 80 লাখ টাকার উপরে লেনদেন করলে 4.5% হারে ভ্যাট দিতে হয় সরকারকে, আর 3 কোটি টাকা পর্যন্ত লেনদেন হলে এই হার দাঁড়ায় 7.5%। যদিও দোকান ব্যবসায়ীরা মোট লেনদেনের উপর ভ্যাট না দিয়ে পণ্যের উপর নির্ধারিত হারেই ভ্যাট দেবার দাবি জানান। ওনারা বলছেন যে 50 লক্ষ টাকার উপরে যারা, তারা 80 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে 4.5% হারে টার্নওভার, মানে 80 লক্ষ টাকা 4.5%, আমি এই মাসে যত বিক্রি করছি তার 4.5% হারে আমাকে টোটাল ভ্যালুর উপরে দিয়ে দিতে হবে। কিন্তু এখন আমাকে ভ্যাট যদি 4.5% দিতে হয় তাহলে 4.5 টাকা দিতে হবে, কিন্তু তাহলে আমি প্রফিট করলাম 50 পয়সা, আমি 4.5 টাকা দিলে তাহলে তো আমাকে এখানে কি আমাকে কিন্তু অসৎ উপায় অবলম্বন করার পথ কিন্তু আমাকে সরকার এবং ভ্যাট কর্মকর্তারাই দেখাই দিচ্ছে। দেশে বর্তমানে 70 লাখ দোকান ব্যবসায়ী রয়েছে, যারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অন্তর্ভুক্ত না হওয়ায় স্বল্প সুদে ব্যাংক ঋণ পান না, ফলে ঋণ নিতে হয় ব্যক্তি সুদে। সেই সুদের হার বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী খেলাপির পথে আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুদ মওকুফ করে 1% হারে ডাউন পেমেন্টের মাধ্যমে 15 বছরের কিস্তিতে ঋণ পরিশোধের দাবি জানান তারা। 19 সালে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেটা আপনারা হয়তো জানবেন, 2% ডাউন পেমেন্টে 12 বছরের কিস্তিতে। কিন্তু আমাদেরকে দোকান ব্যবসায়ীরা, যে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত, সেটাও হচ্ছে না, যার কারণে তারা এই সুবিধাটা বিগত এই 8-10 বছরও আমরা পাইনি। আমরা সেই দাবিটাই পুনরায় উল্লেখ করেছি যাতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। পরামর্শ দেন রোজার মাস ছাড়া অন্য মাসে ভ্যাট অভিযান পরিচালনার। সভাপতি রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5126-এ। বেচাকেনা হয়েছে 328 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 173টির, কমেছে 152টির, আর অপরিবর্তিত আছে 77টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 173টি, কমেছে 152টি এবং অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 329 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 412 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 330 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল এডিএন টেলিকম। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ডেল্টা স্পাইনার লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। পাবনা চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদলে ফেলেছে গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। গরুর চেয়ে লালন পালন ব্যয় অপেক্ষাকৃত কম এবং লাভও বেশি হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। নীরবে নিভৃতেই বদলে যাচ্ছে অনেক গ্রামের আর্থসামাজিক অবস্থাও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
পাবনার পদ্মা তীরবর্তী চর ভবানীপুর গ্রামের কৃষক ফরিদ ব্যাপারী কৃষিতে ক্রমাগত লোকসানের পর 2019 সালে জমি বিক্রি করে ছেলেকে সাথে নিয়ে মাত্র 2টি মহিষ দিয়ে তৈরি করেন খামারটি। বর্তমানে তিনি 22টি মহিষের মালিক, যার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন খাবার সহ লালন পালন ব্যয়। অভাব ঘুচে গেছে দরিদ্র এ পরিবারের। এখন আমি আমার এই মহিষ, তাতে আমার খুব উন্নতি। আমি আবাদে এই সবজি খেতে খুব প্রচুর টাকা লস। আমার এই মহিষের দুধ বেচবো, খাবো, ভবিষ্যতে ঠেকার কথা বলে একটা বাচ্চা বেঁচে আবার খাবো। একই চিত্র পার্শ্ববর্তী চরাঞ্চল শনিদিয়ার ভগীরথপুর গ্রামের। নীরব নিভৃতেই বিকশিত হয়েছে মহিষের খামার শিল্প। মাত্র 3 বছর আগে 28 লাখ টাকায় 22টি মহিষ দিয়ে গড়ে তোলা এই খামারে এখন মহিষের সংখ্যা 45টি, যার বাজার মূল্য প্রায় 80 থেকে 90 লাখ টাকা। মহিষ গরু আমরা আগে অনেক আগে থেকে জন্ম পাচ্ছি না, ব্যবসা যারা পুষে আসে, কিন্তু দেখা যায় মহিষ গরু অনেক লাভ আছে, অনেক লাভজনক আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মহিষের লালন পালন ব্যয় কম, অসুখও কম হয়, অন্যদিকে লাভও হয় অনেক বেশি। এ কারণে এ জেলায় দ্রুত বিকশিত হচ্ছে মহিষের খামার শিল্প। পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলাফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলাফোলা রোগের টিকা প্রদান করে থাকে। এ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 5 বছর আগেও এ জেলায় মহিষের সংখ্যা ছিল মাত্র 7,000। খামারের সংখ্যা বৃদ্ধি পায়, এখন এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 22,000-এ। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।